ওই ভালো আছেন শব্দটাই আমার জীবনে গুরু সর্বনাশ ডেকে এনেছিল। আমার কাছে মনে তুমি তো হয়েছে অনেক ক্রিয়েটিভ মানুষ, তুমি বর্ণনা করতে পারবে। র্যান্ডমলি একটা মেয়ে কণ্ঠ এত আদল এত সুন্দর হতে পারে, এত পিচিং থ্রোয়িং এত সুন্দর হতে পারে। আমার মনে হয়েছিল যে পৃথিবীতে এই কেমন আছেন শোনার জন্য আমি 3 দিন না খেয়ে থাকতে পারি। এই কেমন আছেন শব্দটা শোনার জন্য আমি 3 দিন না খেয়ে থাকতে পারি। তো বললাম আমাকে না কেমন আছেন এরকম সুন্দর করে কেউ বলে নাই, আসলে কথাটা আবার বলবেন। আমার আবার ভিতরে একটা সত্তা আছে, আমি যদি কাউকে প্রশংসা করি সামনাসামনি করে, নিন্দা করলেও সামনাসামনি করি, স্ট্রেট ফরওয়ার্ড মানুষ আমি। বলতেছে আমার কেমন আছেন শব্দটা আপনার এত ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে আবার বলছি কেমন আছেন। তো এইভাবে আমাদের কথা আগালো। কথা আগানোর পরে আমার সম্পর্কে আমাকে প্রতিদিন আমাকে একটা করে তাকে গান শোনাইতে হতো, এবং আপনাকে যে গানটা শোনালাম সেই গানের পুরোটা লাইন আমি ওনাকে প্রতিদিন শোনাতাম। সব গান না শোনালেও এই গানটা তাকে শোনাতে হবে, এইটা একটা কন্ডিশন আমার মধ্যে ছিল। কথাবার্তা হলো, চলতেছে। তো কথায় কথায় বলতেছে আপনার কেমন মেয়ে পছন্দ। একদিন আমাকে প্রশ্ন করতেছে সে কথার মধ্যে। আমি বললাম মেয়ে বলতে আসলে ওরকম কোনো মেয়ে না, বলতে গেলে ঘরোয়া টাইপের মেয়ে। তবে আমার একটা স্বপ্নের স্বাদ আছে, আমি প্রত্যেকটা ছেলেই তো একটা মেয়েকে কল্পনা করে তার লাইফে, আমি একটা মেয়েকে কল্পনা করি এরকম, যেমন নীল শাড়ি পরা, তারপর হচ্ছে চুলে বেলি ফুলের খোপা, সব কিছু মিলাই ঝিলাই একটা হাতে রেশমি চুড়ি, টিপ নর্মালি টিপ দিবে। হ্যাঁ অবশ্যই ছোট দিবে। না বড়? ছোট টিপ। তারপরে আমি বললাম আমাদের তো অনেক দিন যাবৎ কথা হচ্ছে, আপনার আমার কাছে কোনো আবদার নেই। আমি বললাম বললাম যে আমার ওই স্বপ্নের মানুষটার কাছে আমি আবদার করবো, মনে করে নেন না যে আসলে আমি আপনার সেই স্বপ্নের মানুষ। আমি কি আপনি আস্তে আস্তে তো ভালোই পিঁপড়াগতিতে তো আগাচ্ছেন, এটা তো ঠিক না, পিঁপড়াগতিতে আগাচ্ছেন, এটা তো ঠিক না, এইভাবে তো উচিত না, এটা তো একটা পুরুষের জন্য বিপজ্জনক, আপনি তো বিপজ্জনক, আপনার সাথে কথা বলা যাবে না। এই কথা বলার পরে বলতেছে আচ্ছা, পরে হেসে দিছে। গুরু হাসার পর আমার কাছে মনে হয়েছিল যে আমার ফেসটা দেখা খুব জরুরি, মানে হাসির আওয়াজটা এত সুন্দর লাগতেছিল আমার কাছে। আমি তখনই একটা ঘোরের মধ্যে, যে ওনার ফেস না দেখলে মনে হয় আমার জীবনে অনেক কিছু চাওয়া, মানে পাওয়া, একটা বিশাল পাওয়া অপূর্ণ হয়ে যাবে। তো আমি বললাম যে একটা আবদার করতে পারি, এখনই করে ফেলি। বললো কি, আপনি একটা ছবি দিবেন। বলে আমিও বলতে চেয়েছিলাম ছবি দেওয়ার জন্য, আপনার একটা ছবি আপনি আগে আমারটা দেন, আপনারটা দেন। পরে বলতেছে না আপনি দেন। আমি বললাম আবদার তো আগে আমি করছি, আপনি আপনারটা দেন। পরে দিল। দেওয়ার পরে ওর চোখের দিকে সবচেয়ে, যদি আমি বলি, আপনি বললেন না গরিব, আমি বললাম খাতারনাক হইতে হচ্ছে চোখ। ওর চোখ দিয়ে ও যে কোনো মানুষকে ধ্বংস করে দিতে পারে যদি ওর ক্ষমতা এরকম আছে। চোখটা খুব সুন্দর ছিল। তো আমি হঠাৎ করে আমার নিমাই ভট্টাচার্যের একটা ছিল, মেম সাহেব নাম গল্পে একটা লাইন ছিল, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এই কমেন্টটা আমি তাকে করে ফেললাম। তো বলতেছে আবার বলেন তো। পরে আবার বললাম আপনার চোখে আমি আমার সর্বনাশ দেখতে পাই। তো এইভাবে কিছুদিন কথা চলার পরে হঠাৎ করেই একদিন আমাদের হাতিরঝিলে, আমি তো হাতিরঝিলের পাশেই থাকি, তাকে আমন্ত্রণ জানালাম যে দূরে বসে বসে তো অনেক পিপাসার্থ হলাম, আমার তৃষ্ণা আমি আর সহ্য করতে পারছি না, একটু দেখা করলে ভালো হয়। মানে আমি নিজে আরেকবার দূরে বসে তো অনেক পিপাসার্থ হলাম, তৃষ্ণার্থ হলাম, আমার তৃষ্ণা সহ্য হচ্ছে না, একটু প্লিজ কাম ক্লোজার, একটু আসেন। ওকে। তো আমি ন্যাচারালি বললাম অনেক মেয়ে মানুষকে ডিল করছি, যেহেতু 31টা মেয়ে মানুষকে ডিল করছো। এবং আমি আপনাকে আরেকটা কথা বলি, প্রোডিউসার কিন্তু অনেক পাঁচ লাইন পাচ্ছে না, হ্যাঁ, মানে হুক হিসাবে দেওয়ার জন্য পরবর্তী ডিল করা বলতে রিলেশন অনেকে করাইছে, ডিল করছি, যার কারণে। আর তাছাড়া আরেকটা কথা বলি, এটা সত্য কথাই, আমার ছেলে ফ্রেন্ডের চাইতে মেয়ে ফ্রেন্ডের অনেক বেশি। আচ্ছা, তোর ফ্রেন্ড সার্কেল আছে মানে বেশি মেয়ে ফ্রেন্ড? হ্যাঁ অনেক বেশি। ছেলে হিসেবে আমার মনে হচ্ছে কেন আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা হওয়া। আরে শোন, এখন সিনিয়র জুনিয়র চলে, একসাথে ফ্রেন্ডশিপ হওয়া যায়, আমরা একসাথে আড্ডা দিব না, এটা আমার বিশ্বাস আছে যে বন্ধুত্বের কোনো বয়স লাগে না। আড্ডা দেওয়ার সময় তো আমরা সবাই একসাথে আড্ডা দিই। হ্যাঁ অবশ্যই তুই সব বাকিদের তো সার্কেল। হ্যাঁ অবশ্যই। আজ কিন্তু বন্ধুত্ব ফাইনাল হয়ে গেছে 100%। পর করিস না শোন, আপনার বন্ধুত্বটা চিনির চাইতে মিষ্টি, চিনির চেয়ে মিষ্টি কিছু থাকলে বেশি খাবো না, কিন্তু তাহলে ডায়াবেটিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাট পজিটিভ হোস না তোর ফ্রেন্ডদের ক্ষেত্রে, সবাই মিলে একসাথে তো আড্ডা দেবো। ওকে তারপর আচ্ছা যাই হোক, এরপর হঠাৎ করে আমি বললাম ঠিক আছে চলে আসেন। বলতেছে আমি তো ফ্রি না, আমার তো শুক্রবার ছাড়া হবে না। আমি বললাম শুক্রবার ঠিক আছে। তো আমি হাতিরঝিলে গানের থ্রুতে এবং কথা বলার থ্রুতে সবার কাছে পপুলার, সবাই আমাকে চেনে। তো আমি চিন্তা করলাম এখানে যদি আমি শিওর যদি ওকে নিয়ে আসি,
কেউ একজন ছবি তুলে আমার কাছে ট্রিট দাবি করবে। তো ওই মুহূর্তে তো বোঝেনি, কেবলমাত্র দুই তিনটা টিউশন করাই এরকম, তো টাকার তো একটা ব্যাপার আছে। ওর কাছে আসলে মিনিমাম 1000 টাকা তো আমার খরচ করা লাগবে। তো দাবাকোট নামে একটা জায়গা আছে আমাদের হাতের জিলে, আমি দাবাকোট নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার হ্যাঁ, পর- দাবা খেলে একটা সিঁড়ি এসে বসা, হ্যাঁ, ওইটাই সিঁড়ি- দাবাকোট না? হ্যাঁ, দাবাকোট নামে পরিচিত। আচ্ছা, ওখানে নিয়ে গেলাম, ওখানে নিয়ে কথাবার্তা বললাম, কথাবার্তা বলে সুন্দরভাবে খাওয়া দাওয়া করে চলে গেল। মানে খুব সুন্দর করে, সবচেয়ে ভালো বলতে আমাকে বলছিল যে আপনার কোনো গোপন ইচ্ছা আছে, হ্যাঁ, আপনার কোনো গোপন কোনো ইচ্ছা আছে আমাকে দেখে। আর প্রথম দিনই সে কী করছিল, নর্মাল একটা সালোয়ার কামিজ পরে আসছিল। আসার পরে ওনাকে সুন্দর লাগছিল আসলে। কি আমার- রঙের? হ্যাঁ, কি রঙের? ন্যাচারালি হচ্ছে সোনালি কালারের একটা ও, আচ্ছা। পোশাক পরে আসছিল, সুন্দর লাগতেছিল। তো আমার মনে হয় ওই মুহূর্তেই আমার ধ্বংস অবশ্যই শুরু হয়ে গেছিলো, যার কারণে আমার দেখলে সব কিছুই সুন্দর লাগতেছিল। বলে না পীড়িতের পেতনিও ভালো, বিষয়টা এরকমই। কিন্তু আসলেই তো সুন্দরই ছিল, আসলে আর ওই সুন্দরই ছিল। গোপন ইচ্ছা ওই আলাপটা হ্যাঁ, গোপন ইচ্ছাটা বললো। আমি বললাম আপনার একটা গোপন ইচ্ছা আছে? আমি কই হ্যাঁ, গোপন ইচ্ছা আছে। আমার ইচ্ছা করে যে কারো কোলে মাথা রেখে একটু শোবো। আমি জীবনে শুই নাই, মা ছাড়া। তারপর এতটুকুই গোপন ইচ্ছা। বলতেছে যে আচ্ছা ঠিক আছে, ইচ্ছাটা দেখি কখনো পূরণ করা যায় কিনা। তখন বুঝলাম যে না, আমি যদি আগাই আমি মিস করবো না প্রজেক্ট 100%। মনে মনে এটাই ভাবছিলাম, যে ডায়লগটা আমি আপনাকে দিছি মাত্র, এটাই ভাবছিলাম যে প্রজেক্ট মনে হয় আমার সাকসেস, আমি মনে হয় মিস করবো না। যেহেতু বললো দেখি গোপন ইচ্ছাটা পূরণ করা যায় কিনা, কারণ আমিও তো আগে এরকম মানুষের হ্যাঁ, মনের খবর পড়তাম আর কি, করতাম মানুষ মানুষের সাথে দৃষ্টি আমি তৈরি করতাম, তো আমার তো জানা ছিল, ওই এক্সপিরিয়েন্স কাজে লাগতেছে। ওই এক্সপিরিয়েন্স কাজে লাগতেছে। তো আলটিমেটলি পরে এই পর্যায়ে গেলাম। যাওয়ার পর হঠাৎ করেই সে চলে গেল। চলে যাওয়ার পর একদিন কোনো খোঁজ খবর নাই, আমারও কোনো খোঁজ খবর নাই। র্যান্ডমলি আমি কিছু বললাম না। একদিন পর সে আমারে কল দিল, বললো আমি যে আপনারে কল দিলাম না, আপনি তো আমারে কল দিলেন না। আমি বললাম, আমি ভাবলাম আপনি হয়তো কোনো কারণে ব্যস্ত ছিলেন, এজন্য আর আপনাকে ডিস্টার্ব করি নাই। আপনি তো আমাকে কল দিবেনই, এটা তো আমি জানি। কয় ভাই এত পাওয়ার আপনার, যা আপনি এতটুকু মনের খবর এত রাখেন। আমি চাইছিলাম যে আপনি আমাকে কল দেন। আমি ভাবছিলাম যে আপনি ব্যস্ত ছিলেন হয়তো। তো হঠাৎ করে বলতেছে একটা সত্যি কথা বলি। আমি বলে বলেন। কয় আপনি কি বুঝতে পারতেছেন আমি আপনার প্রতি দুর্বল? আমি বললাম যে চাইলাম চিনি, এখন দেখি যে মন্ডা মিঠাইয়ের হাড়ি। মধু। চাইলাম চিনি, মন্ডা মিঠাইয়ের হাড়ি। পরে বললাম দুর্বলতাটা তো আসলে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনি আমার প্রতি কী পরিমাণ দুর্বল, ফ্রেন্ড হিসেবে দুর্বল, নাকি আপনি আমাকে ট্রাস্টের জায়গা থেকে, নাকি অন্য কিছু থেকে। ভাই আপনি কিভাবে হলে ভালো হয়? আমি তো আপনার প্রতি এখনো পর্যন্ত দুর্বল হই নাই, এখন ধরা দেওয়া যাবে না, কারণ ধরা দিলে আবার সমস্যা। ওই সময় ধরা দেওয়া উচিত না। ধরা দিব না। এই জন্য বললাম যে আসলে পরে করলাম না। পরে বললাম ঠিক আছে, আচ্ছা দুর্বলতার প্রখরতাটা আমি বুঝে নিই। আপনি তো বলছিলেন ওই দিন যে রাত্রেবেলা সকালবেলা বলছিলেন যে আমার ইচ্ছাটা পূরণ করা যায় কিনা, দেখি আপনার দুর্বলতার প্রখরতাটা কতটুকু, তার অনুযায়ী আমিও বুঝে নিব। ভালোই তো, আপনি তো ভালোই সুদাসল মনে রাখেন। মানে কথা বলার ফ্লোটা এত সুন্দর ছিল, আমাকে প্রেমে পড়তে বাধ্য করছিল এক কথায়। আমি যদি বনউল হই বাঘা তেঁতুল, আমার বলতেই হবে। বুঝিনি কথা। আমি যদি বনউল হই বাঘা তেঁতুল। বনউল আর বাঘা তেঁতুল। তো এরকম একটা বিষয় হঠাৎ করেই আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওকে, আর ঠিক আছে তাহলে আজকে আর কথা বাড়াবো না, কারণ আমি অলরেডি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। তো আমি কোনোভাবেই করলাম। পালানোর খুব ভালো অভিনব পন্থা আপনি জানেন। আমি খুব বেশি বই পড়েন না? হ্যাঁ, আমি এই জন্য শব্দ চয়নগুলো খুব সুন্দর, বলেই ফোনটা রেখে দিছি, আর কিচ্ছু বলি নাই।